বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশে সোমবার হতে দেশজুড়ে কঠোর লকডাউন জারির সিদ্ধান্ত থেকে কিছুটা পিছিয়ে এসেছে সরকার। এই লকডাউনের আগে হাজার হাজার মানুষ রাজধানী ঢাকা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। জরুরি কাজ ছিল, আমি সচরাচর যাওয়া না, বিজনেসের কাজে আমার যাওয়া দরকার ছিল, এই জন্য গেছিলাম ঢাকায়, আবার এখন ব্যাক করতেছি। এখন আপনারা বলেন, এই মানুষগুলো তো তারা তো ঢাকা শহরে মানে ঘুরতে যায় নাই, নাকি প্রয়োজনের টানেই তো গেছে, তাহলে অফিস আদালত সমস্ত কিছু তো খোলা রাখছে সরকার। বাংলাদেশে ই-কমার্স নিয়ে কেন আস্থার সংকট থাকবে এ নিয়ে একটি আলোচনা। এসব নিয়েই আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। বাংলাদেশে সোমবার থেকে সরকার দেশ জুড়ে যে লকডাউন জারি করতে যাচ্ছে, তার আগে হাজার হাজার মানুষ রাজধানী ঢাকা থেকে চলে যাওয়ার চেষ্টা করছে। গত কয়েক সপ্তাহ ধরে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় সরকার কঠোর লকডাউনের পরিকল্পনা ঘোষণা করে। এই লকডাউনের সময় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অফিস বন্ধ থাকবে এবং কেবল জরুরি প্রয়োজনে লোকজন তাদের বাড়িঘর ছেড়ে বাইরে বেরোতে পারবে। বাংলাদেশের সরকারের নিরাপত্তা বাহিনীগুলোর হেফাজতে কত ধরনের নির্মম নির্যাতন চালানো হয় তার বিস্তারিত বিবরণ দিয়ে 10টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ হিউম্যান রাইটসের তরফে দেয়া এই বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে বর্ণনা করেছেন। হংকং এর পুলিশ বাহিনীর নতুন প্রধান ভুয়া খবর সামাল দিতে আইন তৈরির আহ্বান জানিয়ে বলেছেন, ফেক নিউজের কারণে জনগণের সঙ্গে তার বাহিনীর সম্পর্ক নষ্ট হচ্ছে। নিয়োগ পাওয়ার একদিন পর রেমন্ড সিউ বলেছেন, কিছু কিছু খবরে পুলিশ সম্পর্কে তরুণদের ভুল ধারণা দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের মায়ামি শহরের কাছে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ার পর সেখানে জীবিতদের খোঁজে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন যে উদ্ধারকর্মীরা, তাদের এখন সেখানে আগুনের মোকাবেলা করতে হচ্ছে। শহরের মেয়র বলছেন, ধ্বংসস্তূপের নিচে কোথায় আগুন লেগেছে বোঝা যাচ্ছে না। ভবনটি বৃহস্পতিবার ধসে পড়ার পর এখনো 159 জন মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আফগানিস্তান থেকে পাওয়া খবরে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে দেশটির বিভিন্ন অঞ্চলে গত রাতের তীব্র লড়াইয়ে তালেবান আরো অনেক বিজয়ের দাবি করছে। সংবাদদাতারা জানান, পাকতিয়া প্রদেশে সরকার একটি জেলার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে, কিন্তু দক্ষিণের হেলমান্দ ও কান্দাহারে এবং কাবুলের ঠিক উত্তরের পারওয়ান প্রদেশের অনেক জেলা থেকে পিছু হটে এসেছে। শ্রীলঙ্কার জলসীমায় পণ্যবাহী যে জাহাজটিতে আগুন ধরার পর ডুবে গিয়েছিল, সেটির মালিক শ্রীলঙ্কা সরকারকে $35 লাখ দিতে রাজি হয়েছে। এই অর্থ দিয়ে জেলেদের ক্ষতিপূরণ দেয়া হবে। এক্সপ্রেস পার্ল নামের জাহাজটিতে প্রায় 1,500 কন্টেইনারে ক্ষতিকারক রাসায়নিক বহন করা হচ্ছিল। পরিবেশ দূষণের কারণে এরই মধ্যে মরা কচ্ছপ, মাছ, তিমি এবং ডলফিন তীরে ভেসে এসেছে। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। অনুষ্ঠানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশে সোমবার হতে সরকার দেশ জুড়ে যে কঠোর লকডাউন জারির পরিকল্পনা করছিল, সেই পরিকল্পনা থেকে কিছুটা সরে এসেছে এবং বলা হচ্ছে ধাপে ধাপে এই লকডাউন কার্যকর করা হবে। এই লকডাউন জারির খবরে হাজার হাজার মানুষ রাজধানী ঢাকা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। গত কয়েক সপ্তাহ ধরে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় সরকার কঠোর লকডাউন জারির পরিকল্পনা ঘোষণা করে। লকডাউনের সময় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অফিস বন্ধ থাকবে এবং কেবল জরুরি প্রয়োজনেই লোকজন তাদের বাড়িঘর ছেড়ে বাইরে যেতে পারবে। লকডাউনের বিধিনিষেধ আরোপ হওয়ার আগে আজ মুন্সিগঞ্জে ঢাকা থেকে বেরিয়ে যাওয়া কয়েকজন লোক বলছিলেন, 1 টাকা জায়গা মনে করেন 10 টাকা খরচ হচ্ছে আমাদের, মানুষ তারপরে তো মনে করেন বাধ্য হয়ে যাচ্ছে।
এখন আপনারাই বলেন এই মানুষগুলো তো শুধুমাত্র তারা তো ঢাকা শহরে মানে ঘুরতে যায় নাই, নাকি প্রয়োজনের টানেই তো গেছে। তাহলে অফিস আদালত সমস্ত কিছু তো খোলা রাখছে সরকার। জরুরি কাজ ছিল, আমি সচরাচর যাওয়া না, বিজনেসের কাজে আমার যাওয়া দরকার ছিল, এই জন্য গেছিলাম ঢাকায়, আবার এখন ব্যাক করতেছি। আমি মোটর সাইকেল নিয়ে আসছি আর কি। এখন তো কালকে দিন বাদে লকডাউন হবে, এখন তো বাড়িতে ফিরতে হবে, জায়গা তো থাকার মতো কোনো ব্যবস্থা নাই, যার কারণে ফিরতে হচ্ছে। রোগীর কাছে একজন আছে, মানে এখন আমার তো ফিরতে হবে, যে টাকার ম্যানেজ করতে হবে, তো আবার টাকা পাঠাতে হবে। এই লকডাউনের ব্যাপারে বিস্তারিত জানাতে ঢাকা স্টুডিওতে রয়েছেন সহকর্মী আকবর হোসেন। আকবর, কথা ছিল সোমবার থেকেই সরকার সারা দেশে এই কঠোর লকডাউন কার্যকর করবে, তো এখন তো মনে হচ্ছে সরকার সেই সিদ্ধান্ত থেকে কিছুটা পিছিয়ে এসেছে। হ্যাঁ, সরকার সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে এবং বলা হচ্ছে সোমবার থেকে অর্থাৎ আগামী পরশু থেকে সীমিত আকারে লকডাউন কার্যকর হবে, অর্থাৎ গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যাবে এই সময়টিতে। বিভিন্ন মার্কেট, রেস্টুরেন্ট এগুলো সীমিত আকারে চলবে বা অনেক জায়গায় সেগুলো বন্ধ হয়ে যাবে। এছাড়া যেটি চলবে এই সময়ের মধ্যে সেটি হচ্ছে ব্যাংকিং কার্যক্রম এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, কারণ এখন যেহেতু জুন মাস এবং বছরের শেষ অর্থাৎ আর্থিক বছরের শেষ, সেই জন্য ব্যাংকগুলোর হিসেব নিকেশ বাকি রয়েছে, তাদের দাপ্তরিক কাজ রয়েছে, তারা সেই কাজগুলো তারা চালিয়ে যাবে। এবং যেটি 1 জুলাই থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন যেটি দেওয়া হবে সরকারের ভাষায়, সেটি তখন থেকেই কার্যকর করা হবে। তবে সেই সময় যখন সর্বাত্মক লকডাউন থাকবে 1 জুলাই থেকে, তখনও কিন্তু শিল্প কারখানা এবং রপ্তানিমুখী শিল্প এর আওতামুক্ত থাকবে, এমনটি জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি যে বৈঠক হয়েছে আজ সন্ধ্যায়, সেই বৈঠকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তো আকবর, এই লকডাউন জারি সম্পর্কে সরকার প্রথমে কঠোর একটা লকডাউন জারির সিদ্ধান্ত নিল, তারপর এখন আবার ধাপে ধাপে লকডাউন কার্যকর করার কথা বলা হচ্ছে। এটা নিয়ে কি সরকারের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, এবং দ্বিধাদ্বন্দ্ব যদি থাকে সেটার পেছনের কারণটা কি? দ্বিধাদ্বন্দ্ব তো নিশ্চয়ই কাজ করছে। বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সে ধারণাই পাওয়া যায়, কারণ বাংলাদেশে এরই মধ্যে বেশ কয়েক দফায় লকডাউন দেওয়া হয়েছে, যাতে করে জনজীবন বিপর্যস্ত হয়েছে এবং লকডাউন বিরোধী একটা তীব্র মনোভাবও তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকে মনে করেন যে কোনো পরিকল্পনা ছাড়াই এগুলো করা হচ্ছে। আর যেহেতু এবারকার লকডাউনে যেটি জুন মাস, যেটি আগেই বলছিলাম যে ব্যাংকিং কার্যক্রমের বা শেষের দিকে এখন বছরের, এখন যদি ব্যাংক খোলা রাখতে হয় তাহলে ব্যাংকের যারা কর্মরত আছেন তাদের ব্যাংকে যেতে হবে, এবং তারা যদি ব্যাংকে সেখানে কাজ করতে যান তাহলে রাস্তায় কিছুটা গণপরিবহনও চলাচল করতে হবে। অন্যদিকে গার্মেন্টস যারা মালিক, শিল্প মালিক, তারা দাবি তুলেছেন যে গার্মেন্টসও খোলা রাখতে হবে, যেটা আগেও দাবি ছিল। সব মিলিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল যে সেটার লকডাউনের ধরনটা কেমন হবে বা কিভাবে দিলে সেটা কার্যকর করা যাবে। সেই জন্যই একটু সময় লেগেছে এবং এটা এখন ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে। আকবর, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন সহকর্মী আকবর হোসেন। বাংলাদেশের সরকারের নিরাপত্তা বাহিনীগুলোর হেফাজতে কত ধরনের নির্মম নির্যাতন চালানো হয় তার বিস্তারিত বিবরণ দিয়ে 10টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব হিউম্যান রাইটসের তরফে দেয়া এই বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন এবং অসত্য বলে বর্ণনা করেছেন। ঢাকায় সহকর্মী সাইদুল ইসলামের কাছে জানতে চেয়েছিলাম, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের বিরুদ্ধে জাতিসংঘের কাছে ঠিক কী বলেছে। এই সংস্থাগুলো বলছে যে বাংলাদেশে হেফাজতে নির্যাতন এবং নিষ্ঠুর আচরণের যেসব অভিযোগ, এগুলো অনেক বছর ধরে চলছে এবং দশকের পর দশক চলে আসছে। প্রতিটি সরকারকে এসব বিষয়ে বলা হয়েছে, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, বরং সরকার বদলের সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির আরও খারাপ হয়েছে এবং এসব বাহিনীগুলো আরও বেশি কর্তৃত্বপরায়ণ এবং নির্যাতনের অভ্যস্ত হয়ে উঠেছে এবং তাদেরকে এক প্রকার দায়মুক্তি দেওয়া হয়েছে। এই কারণে এসব সংস্থা এখন বলছে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট সরকারগুলোর উচিত বাংলাদেশের
বিরুদ্ধে একটি কার্যকর ব্যবস্থা নেওয়া, এবং তারা জাতিসংঘকে আহ্বান জানিয়েছে যেন বাংলাদেশের বিরুদ্ধে একটি রেজুলেশন বা প্রস্তাবনা গ্রহণ করা হয়। এবং তারা বলছে যে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশনের সেনাবাহিনীর সঙ্গে যে চুক্তিটি রয়েছে সেটিও জাতিসংঘের পর্যালোচনা করে দেখা উচিত, বিশেষ করে যেসব কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে এই হেফাজতে নির্যাতনের মতো অভিযোগ রয়েছে তাদেরকে যেন জাতিসংঘের কোনো গুরুত্বপূর্ণ পদে বা দায়িত্বে তাদেরকে দেওয়া না হয়, সেই বিষয়টির সেরকম ব্যবস্থা নেওয়ার জন্য তারা সুপারিশ করেছে। বলছিলেন বিবিসির সাইদুল ইসলাম। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। কলকাতায় ভুয়া করোনা ভ্যাকসিন শিবির চালানোর অভিযোগে আরও 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত সহ 4 জনের বিরুদ্ধেই হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারছে যে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব তাঁর বান্ধবী এবং আত্মীয় স্বজনকেও এই ভুয়া টিকা দিয়েছিলেন। তিনি জালিয়াতি করে নিজেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বলে জাহির করতেন। এদিকে ওই শিবির থেকে ভুয়া ভ্যাকসিন নেওয়ার কয়েকদিন পর তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী আজ অসুস্থ হয়ে পড়েছেন। আবার মুম্বাইতেও করোনা ভ্যাকসিন নিয়ে বড় বড় জালিয়াতির ঘটনা সামনে এসেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। অমিতাভ, সংসদ সদস্য মিমি চক্রবর্তীর অসুস্থতার খবর তো পাওয়া যাচ্ছে, কিন্তু আরও কয়েকশো মানুষ এই ভুয়া টিকা নিয়েছিলেন, তাদের শারীরিক অবস্থা কি? দক্ষিণ কলকাতার ওই ভুয়ো ভ্যাকসিন শিবিরে যে কয়েকশো মানুষকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল সেটাকে তো আর টিকা বলা যাবে না। তো সেই ইঞ্জেকশন যারা নিয়েছিলেন তাদের প্রত্যেকেরই স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। কলকাতা পৌরসভার চিকিৎসকরা পরীক্ষা করছেন সবাইকে, এবং আজকে মিমি চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েছেন ঠিকই, কিন্তু সেটা ওই ভুয়ো টিকা নেওয়ার জন্যই কিনা সেটা এখনো নিশ্চিত নয়। কিন্তু অসুস্থতার আর কোনো খবর এখনো পর্যন্ত নেই। তবে ওই শিবিরে যারা গিয়েছিলেন তাদের সবার মধ্যে একটা ভয় কাজ করছে। যদিও ওই শিবিরে ঠিক কি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তার ফরেনসিক রিপোর্ট এখনো আসেনি, তবে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবকে জেরা করে এবং কিছু বিল এবং রসিদ উদ্ধার করে তদন্তকারীদের মনে হচ্ছে করোনা ভ্যাকসিনের বদলে সম্ভবত হামের টিকা দেওয়া হয়েছিল ওই শিবিরটিতে। মুয়াজ্জম, তো এ নিয়ে তো মোট 4 জনকে গ্রেপ্তার করা হলো এই ঘটনায়, এবং পুলিশ তদন্ত বলা হচ্ছে যে এটি চলছে এখনো। কি জানতে পারছেন এই ঘটনার ব্যাপারে? প্রথম দিন দেবাঞ্জন দেবকে গ্রেপ্তার করার পরে তার আরো 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদেরকে আদালতে তোলা হয়েছিল এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে এদের সবার বিরুদ্ধেই হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আর তদন্ত যত এগোচ্ছে মুয়াজ্জেম, ততই মিস্টার দেবের কীর্তিকলাপ সামনে আসছে। এক তো তিনি নিজেকে উচ্চপদস্থ সরকারি কর্মচারী এবং কলকাতা পৌরসভার যুগ্ম কমিশনার বলে বহুদিন ধরে পরিচয় দিয়ে এসছেন, এবং 1 বছর ধরে তিনি একদিকে চড়া দামে মাস্ক এবং স্যানিটাইজার বিক্রি করেছেন, আর সেই লাভের টাকায় নানা জায়গায় মাস্ক এবং স্যানিটাইজার বিনামূল্যেও বিলি করেছেন সমাজসেবার নাম করে। এবং তদন্তকারীরা বলছেন যে এইসব সামাজিক কাজের মাধ্যমেই তিনি আসলে পুলিশ, রাজনৈতিক নেতা আর পৌরসভায় নিজের যোগাযোগ গড়ে তোলেন, এবং এছাড়াও তিনি ঠিকাদারদের বরাত পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলে অভিযোগ জমা পড়েছে। আসলে মিস্টার দেব গ্রেপ্তার হওয়ার পরে বিভিন্ন থানায় তার নামে অনেক জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ জমা পড়ছে। আর এটাও সামনে এসছে যে তিনি নিজের বান্ধবীর পরিবার এবং তার বন্ধুদেরও ভুয়ো শিবিরে নিয়ে এসে ইঞ্জেকশন দিয়েছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ঘরের মানুষের সঙ্গেও তিনি জালিয়াতিটা করেছেন, এবং এই গোটা ঘটনায় এতটাই চাঞ্চল্য তৈরি হয়েছে যে তদন্ত যতই এগোচ্ছে ততই বিস্ময়কর সব তথ্য সামনে উঠে আসছে। মুয়াজ্জেম, তো এই কলকাতাতে যে ঘটনা ঘটেছে বলা হচ্ছে সেই ধরনের জালিয়াতির ঘটনা অন্যান্য শহরেও ঘটছে। মুম্বাইতেও সে ধরনের একটি ভ্যাকসিন জালিয়াতির ঘটনা জানতে পেরেছে পুলিশ। আপনি কি জানাতে পারেন আমাদের? মুম্বাইতে ভ্যাকসিন নিয়ে জালিয়াতির আসলে 2টি ঘটনা হয়েছে এবং সেটা কলকাতা থেকে অনেক বড়। মুম্বাই পুলিশ বলছে যে তারা এক চিকিৎসক দম্পতিকে গ্রেপ্তার করেছে যারা একটি হাসপাতালের ভ্যাকসিন শিবিরের শেষে শিশিতে যে কিছুটা ভ্যাকসিন পড়ে থাকতো, যেগুলোকে লেফট ওভার বলা হয়, সেইগুলো কয়েকজনকে বিক্রি করে দিতেন। আর সেই লেফট ওভার ভ্যাকসিনগুলো নিয়ে অনুমতিবিহীন ভ্যাকসিন শিবির চালানো হতো এবং টাকা তোলা হতো সেখান থেকে, এবং এইসব শিবির থেকে প্রায় 1.5 লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে মুম্বাই পুলিশের
জানিয়েছে এবং এই ঘটনাটি ছাড়াও আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে অন্য একটি ভ্যাকসিন জালিয়াতিতে। এরা চিকিৎসকদের ভুয়ো পরিচয় দিয়ে ভ্যাকসিন শিবির চালিয়ে টাকা তুলতেন। অনেক আবাসনে কলকাতার মতোই ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে বলেও অভিযোগ এসছে। গোটা মুম্বাইয়ের বিভিন্ন থানায় মোট 7টি এফআইআর দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত বলা হচ্ছে। মোয়াজ্জেম। অমিতাভ, আপনাকে অনেক ধন্যবাদ। কলকাতা থেকে বলছিলেন অমিতাভ ভট্টশালী। বাংলাদেশে ই কমার্স প্রতিষ্ঠানগুলো নিয়ে কেন এত আস্থার সংকট তৈরি হয়েছে, এ নিয়ে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান এখন পরিবেশন করছেন আকবর হোসেন। বাংলাদেশে অনলাইনে কেনাবেচা অর্থাৎ ই কমার্স যেটিকে বলা হয়, এ নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা, তর্ক বিতর্ক, সমালোচনা শুরু হয়েছে এবং এটি শুরু হয়েছে একটি ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালিকে কেন্দ্র করে। কেন এই আলোচনা সমালোচনা, এ নিয়ে আলোচনার জন্য আমার সাথে এখন যোগ দিচ্ছেন ই কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক নাসরিন আক্তার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। প্রথমে মিস্টার তমাল, আপনার কাছে আসি যে বাংলাদেশের যে ই কমার্স যে ব্যবসা বা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে মানুষের এত অভিযোগ কেন? ই কমার্স ব্যবসা আসলে বাংলাদেশে তো কম্পারেটিভলি একটু নতুন, বিশেষ করে প্যান্ডেমিকের সময় গত 1 বছরে এটার সিগনিফিকেন্ট গ্রোথ এসছে। তো হঠাৎ করে এই সেক্টরের একটা গ্রোথের কারণে এই সেক্টরের অনেক রকম নতুন ইন্ডাস্ট্রি, যেহেতু এটার বাংলাদেশের কোনো পলিসি আগে ছিল না, এটার কোনো আইন কানুন নিয়ম নীতি আসলে আমাদের দেশে এখন পর্যন্ত এটা ছিল নাই বা এখনো হয়নি। আমরা অ্যাসোসিয়েশন ফর্ম করি 2016 সালে। আমরা শুরু করেছিলাম যাত্রা 50টি কোম্পানি নিয়ে, এখন 1600 কোম্পানি। তো ই কমার্স কোম্পানিগুলো কিভাবে পরিচালিত হবে সেটার কোনো নির্দেশিকা এখন পর্যন্ত নেই। এটা না থাকার কারণে যেটা হয়েছে, অনেক কোম্পানি তারা বিভিন্ন রকম নতুন বিজনেস মডেল নিয়ে তাদের যাত্রা শুরু করেছেন। সেই যাত্রাগুলোর মধ্যে অনেক রকম প্রবলেম আছে, ক্লজ আছে। তো আমরা গত বছর যে এসওপি, একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, ই কমার্স কোম্পানিগুলো কিভাবে পরিচালিত হবে সেটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ড্রাফট রেডি করে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়কে দিয়েছিলাম। এখন এটা চূড়ান্ত পর্যায়ে আছে। আমার ধারণা যে বর্তমান সময় যে আলাপ আলোচনাগুলো হচ্ছে, সেই আলাপ আলোচনাগুলো বেশিরভাগই হচ্ছে আপনার প্রপার নিয়ম কানুন না মেনে, প্রপার গাইডলাইন না মেনে বিজনেস গুলো পরিচালিত হওয়ার কারণে। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো। আমি অধ্যাপক নাসরিন আক্তারের কাছে একটু জানতে চাই, যে অভিযোগটা সম্প্রতি উঠেছে একটি বড় ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালিকে কেন্দ্র করে, যে তারা গ্রাহকদের অত্যন্ত কম দামে, অর্থাৎ মার্কেট প্রাইসের চাইতে বলতে গেলে অর্ধেক দামে বিভিন্ন জিনিসপত্র দিচ্ছেন এবং এই প্রেক্ষাপটে অগ্রিম টাকা নিচ্ছেন, এবং বাংলাদেশ ব্যাংক একটা নির্দেশনাও দিয়েছে যে এখন থেকে পণ্য যাওয়ার পরে টাকা দিতে হবে। আপনার কাছে কি মনে হয় যে এই ই কমার্স নিয়ে যে এটা হচ্ছে, এত আলোচনা, সমালোচনা, বিতর্ক, এটা কতটা যৌক্তিক? অবশ্যই যৌক্তিক এবং এটা সময় উপযোগী আমি মনে করি। যদি আমাদের এই ই কমার্স, যেটা একেবারে এক্সপোনেনশিয়াল গ্রোথ আমি বলবো রিসেন্টলি হচ্ছে ডিউ টু দিস প্যান্ডেমিক, তো এটা যদি লং টার্ম সার্ভাইভ করতে হয় তাহলে অবশ্যই এটার সম্পর্কে সজাগ দৃষ্টি এবং সেটার মনিটরিং ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, অবশ্যই মিস্টার তমাল যেটা বলেছেন যে আমাদের পলিসি নেই, সেটা খুবই জরুরি পলিসিতে থাকার। কিন্তু এক্ষেত্রে আমি মনে করি আমাদের যে প্ল্যাটফর্ম বিজনেস, মানে ই কমার্স যারা আছে, তাদের খুব একটা ইম্পর্টেন্ট রোল আছে এবং কাস্টমারের একটা ইম্পর্টেন্ট রোল আছে। আমরা যদি এই প্ল্যাটফর্ম মানে ই কমার্সের কথা বলি, এরা বেসিক্যালি যেভাবে চলছে, সেক্ষেত্রে আমি মনে করি ফার্স্ট থিং যেটা হওয়া উচিত, একটা এথিক্যাল বিজনেস মডেল হওয়া উচিত ফর লং টার্ম সার্ভাইভাল। অ্যাজ মিস্টার তমাল মেনশন, যে প্রমিস তারা করছে কিন্তু সেই প্রমিসটা তারা রাখছে না। তো লং টার্ম সার্ভাইভালের জন্য তো এটা আপনার সাস্টেইনেবল হচ্ছে না। গ্রিড সাইকেল তৈরি করছে, কাস্টমারকে এমন ভাবে এডুকেট করছে যে ডিসকাউন্ট পেয়েই মানুষ অভ্যস্ত হচ্ছে। ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, এডুকেশনটা একটা ভুল জিনিসের উপর দাঁড় হচ্ছে। এই যে ই ভ্যালি যাদেরকে নিয়ে এত কথা হচ্ছে, এখানে তারা যে মডেলটাকে যেভাবে তারা ফাংশনাল করেছে, যে অনেক কম প্রাইস অফার করা বা মানুষের কাছ থেকে অনেক টাকা নেওয়া, এইটাকে আপনার কাছে কেমন মনে হয়? এটা নিয়ে সমালোচনার জায়গা কতটা আছে? বিজনেসের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি অবশ্যই
আজকের এই কম্পিটিটিভ যুগে আপনি একটা ভ্যালু অফার করেন, রাইট? আপনার আমার কাছে যদি ভ্যালু মনে হয় তাহলেই কিন্তু আমরা সেটা অ্যাকসেপ্ট করি বা সেটা আমরা কিনি। তো এখন আপনি ডিসকাউন্ট দিয়ে কাস্টমারের জন্য সেটা হয়তো শর্ট টার্মে লুক্রেটিভ, কিন্তু আপনি সেটার যে ভ্যালুটা তারা যেটা অফার করছে সেটা কিন্তু তারা তো ডেলিভারি করছে না। আচ্ছা, সেটা হয়তো ইনিশিয়ালি ধরেন আপনার টাকাটা তারা অফার করছে, পরে যখন তারা রিফান্ড করছে সেই রিফান্ডের অ্যামাউন্টটা কোনো কোনো ক্ষেত্রে আমি শুনেছি সেটা একটু হয়তো বেশি, কিন্তু সেই বেশিটা অবশ্যই আমার আপনার কারো কাছ থেকেই যাচ্ছে, কোম্পানি কিন্তু নিজের পকেট থেকে দিচ্ছে না। তো আলটিমেটলি এই ধরনের বিজনেস মডেল কখনোই লং টার্মে সাস্টেনেবল হবে না। আপনার কাছে আবার আসবো মিস্টার তমাল। যে মডেলে বাংলাদেশে অনেকে ই কমার্স প্রতিষ্ঠানগুলো যে অনেক বেশি ডিসকাউন্ট দিয়ে গ্রাহকদেরকে আকৃষ্ট করা বা টাকা দীর্ঘদিন ধরে রাখা, আপনারা কি মনে করেন? আমরা গত বছর ইভ্যালির ঘটনাটা যখন আমাদের সামনে আসলো, এই কেসটা একটা ডিসপিউট হলো এবং বিভিন্ন জায়গায় আলাপ আলোচনায় আসলো, তখন ঢাকা ইউনিভার্সিটি 5 জন প্রফেসর মিলে এবং 2 জন লয়ার মিলে ওনাদেরকে একটা স্টাডি করতে আমরা দিয়েছিলাম ই কমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তারা একটা স্টাডি করে আমাদেরকে একটা রিপোর্ট সাবমিট করেছিলেন। তো সেই রিপোর্টের ভিতরে অনেকগুলো গ্যাপ আমরা আইডেন্টিফাই করেছিলাম। যে গ্যাপগুলোর ভিতর ছিল যে আমাদের ই কমার্স সাইটগুলার কয়েকটা ই কমার্স সাইট যেমন তারা টাইমলি ডেলিভার করতে পারছেন না, ওভার কমিটমেন্ট দিয়ে দিচ্ছেন, প্রোডাক্টের সময় মতন রিফান্ড হচ্ছে না যে পেমেন্ট গুলো দেওয়া হচ্ছে। তো এরকম, এবং আমাদের ই কমার্স সাইট গুলোর মধ্যে রেটিং র্যাঙ্কিং এই সিস্টেমটাও আসলে চালু নেই। সো এটা শুধু একটা বা দুটো ই কমার্স কোম্পানির জন্য না, এটা অনেক ই কমার্স কোম্পানির জন্যই এটা প্রযোজ্য হচ্ছে। তো এই বিষয়গুলোই আমরা পরবর্তীতে একটা যেহেতু এই প্রবলেম গুলো দেখা দিচ্ছে, আমরা তখন বলেছি যে বা আমাদের দেশের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটা এসওপি থাকা ইমিডিয়েটলি, এবং আরেকটা বিষয় আমরা প্রপোজ করেছিলাম সেটা হচ্ছে একটা এসক্রো সার্ভিস চালু করা। আমাদের বাইরের দেশে আমরা দেখবেন যখন কোনো পেমেন্ট করা হয়, তো এই পেমেন্টটা সেফটি দেওয়ার জন্য একটা এসক্রো মেকানিজম কাজ করে। কোনো ব্যাংক বা পেমেন্ট ইনস্টিটিউশন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এটাকে সেফটি দেয়। ক্রেতারা পেমেন্ট করার পর টাকাটা হোল্ড থাকে এবং অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, এবং সেটি ই কমার্স কোম্পানিগুলোর কাছে ডিসবার্স করা হয় যখন ক্রেতা তার সার্ভিসটা পায়। তার আগ পর্যন্ত এই পেমেন্টটা একটা সেফটি জায়গায় থাকে। সো এই এসক্রো মডেলটা আমরা প্রপোজ করেছিলাম বাংলাদেশে প্রায় 2019 সালে, এবং তারপর থেকে আমরা বাংলাদেশ ব্যাংকে বলে আসি যে আমাদের এই এসক্রো সার্ভিসটা চালু হওয়াটা অত্যন্ত জরুরি পেমেন্ট সিস্টেম সেফটির জন্য। কারণ টাকাটা এখন থাকে হচ্ছে আসলে ই কমার্স কোম্পানিগুলোর কাছে, ব্যাংকের কাছে না। এখন সেইটার সেফটি এবং সিকিউরিটিটা এখন পর্যন্ত এনশিওর করাটা আসলে যাচ্ছিল না। তো এইটাও একটা কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই, গত পরশুদিন তো একটা মিটিং হলো আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, সেখানেও আমরা এই দুইটা বিষয়কে স্ট্রংলি প্রস্তাব করেছি যে এটা বাস্তবায়ন সার্ভিস এবং আরেকটা বিষয় এই যাতে দ্রুত চূড়ান্ত করা হয়। আরেকটা বিষয় মিস্টার তমাল, যে এই যে আজকাল তো ই কমার্সের বিজনেস অনেকেই করছেন, এবং যারা ক্রেতা তাদের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের অভিযোগ যেগুলো শুনি, তাতে অনেকে বলেন যে একবার কিনলে যে আমি আর অনলাইনে কিনবো না, এরকম একটা মানসিকতা অনেকের মধ্যে তৈরি হচ্ছে বা হয়েছে। আবার অনেকে কিনছেনও, কিন্তু এইটা যদি মানুষের মধ্যে একটা মানসিকতা হয় যে অনলাইনে কিনে আমি আর কিনবো না, তাহলে সার্বিকভাবে এটা আপনাদের যে ব্যবসার উপরে, এইটার এই সেক্টরটার গ্রোথের উপরে কি প্রভাব পড়বে? গত 1 বছরে ই কমার্স ইন্ডাস্ট্রি একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হয়েছে। এই সেক্টরের গ্রোথ রাতারাতি 70-80% বেড়ে গেছে। কয়েক লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। একটা রেডিনেসেরও ব্যাপার আছে। একটা ইন্ডাস্ট্রি এখন একেবারেই প্রিম্যাচিউর অবস্থায় আছে, যেটা এখনো আমি বলবো যে নিউবর্ন বেবি, এটাকে নার্সিং করতে হবে, ধীরে ধীরে এটাকে একটা স্ট্রাকচার জায়গায় নিয়ে যেতে হবে। কাস্টমারদের আমরা যে কমপ্লেইনগুলো পাই, এটা আমি বলবো যে এখনো এটা রেশিও 10-12%। আমরা আমাদের সার্ভে থেকে আমরা দেখেছি 10-12%। বা গ্লোবাল সিনারিও গুলো যদি আমরা দেখি তাহলে স্ট্যান্ডার্ড ধরা হয় 7%, অ্যারাউন্ড 7%। তো এই জায়গায় আমাদের অনেক রেক্টিফিকেশনের প্রয়োজন আছে, উই নো দ্যাট। আমাদের ই কমার্স কোম্পানিগুলো গ্র্যাজুয়ালি যেহেতু খুব কম্পিটিটিভ হচ্ছে, প্রচুর ই কমার্স মার্কেট প্লেস তৈরি হয়েছে,
সেই জায়গা থেকে এই আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো তৈরি হচ্ছে, কারণ দক্ষ জনবল তৈরি করা এখনো যেমন আমাদের প্রপার ইনভেস্টমেন্ট আমরা এই খাতে করছি না, প্রপার R&D করা হচ্ছে না এই সেক্টরের জন্য। তো এই বিষয়গুলো গ্র্যাজুয়ালি আমার ধারণা যে উইদিন ফিউ ইয়ার্স এর ভিতরে আমরা একটা স্ট্যান্ডার্ড জায়গায় চলে যেতে পারবো। আরো একটা বড় প্রবলেম হচ্ছে আমাদের দেশের ই কমার্সের বেশিরভাগই হচ্ছে ইনফর্মাল সেক্টরের হাতে। দ্যাট মিনস হচ্ছে ফেসবুক ভিত্তিক ই কমার্স বা আদার্স ই কমার্স, হ্যাঁ, যাদের আসলে লিগাল আইডেন্টিটিই নেই। তো যখন কোনো অ্যাবিউজ হচ্ছে, যখন কোনো প্রবলেম হচ্ছে, সেটাকে কিন্তু আমরা রেকটিফাই করার জন্য we are not also capable. Our government is not that much capable to identify them and solve the problem. ভোক্তা অধিকারের কাছে আমি একটা রিপোর্ট বলতে পারি, গত 2-3 বছরে প্রায় 12,000 কমপ্লেইন দারাজ হয়েছে। ক্রেতারাও জানে না আসলে এটা ভোক্তা অধিকারের কাছে কমপ্লেইন দিয়ে যে প্রবলেমগুলো সলভ করা সম্ভব, এই বিষয়টা ক্রেতাদের মধ্যে অ্যাওয়ারনেসের অভাব আছে। তো বোথ বিক্রেতা এবং ক্রেতা দুই জায়গাতেই একটা সচেতনতার অভাব আছে আমার কাছে মনে হয়। এবং আমরা যত দ্রুত এই ইনফর্মাল সেক্টরে যারা ব্যবসা করছেন, প্রায় আমি বলবো 5 লক্ষের উপরে বোধহয় এখন এই ফেসবুক উদ্যোক্তাদের সংখ্যা হবে। তো তাদেরকেও যদি একটা ফর্মাল সেক্টরে নিয়ে আসা যায়, একটা প্রপার ব্যাংকিং চ্যানেলে প্রপার বিজনেস স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে এখন যে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম দেখতে পাচ্ছি, ডিসপিউট দেখতে পাচ্ছি, সেগুলো হয়তো অনেকাংশেই কমানো সম্ভব কমে হবে। আসবে। আচ্ছা, আপনার কাছে আবারও আসার চেষ্টা করব প্রফেসর নাসরিন আক্তার, বাংলাদেশি ই কমার্সের ফিউচারটা আপনি কি দেখেন? ফিউচার অবশ্যই আমি মনে করি যে সুন্দর একটা ফিউচার হতে পারে যদি মিস্টার তমাল খুব সুন্দর কিছু যুক্তি তুলে ধরেছেন, সেগুলো মেনটেন করা যায়। এবং একটা কথা আমি ওখানে অ্যাড করতে চাই যে এই যে সেলার বা যারা প্ল্যাটফর্ম যারা আছে, তাদের এডুকেশন বা তাদের যে ইমপ্রুভমেন্টের জায়গাটা, সেখানে আমার মনে হচ্ছে ছোট ছোট জায়গাটা বাংলাদেশে অন্য বিজনেসের মধ্যেও আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে খুব এক্সপোনেনশিয়াল গ্রোথ চাই। আমরা প্রথমেই বিজনেসটাকে স্কেলিং করে ফেলতে চাই ম্যাস লেভেলের মধ্যে, কিন্তু আসলে তো আমি আমার সেই কাস্টমার বেসটাই তৈরি করিনি। ইভেন আপনি যদি চিন্তা করেন যে কোয়ালিটির কথা বারবার আপনি বলছেন, কোয়ালিটির প্রবলেমটা কেন হচ্ছে? কারণ আমাদের যে সেলার লিস্টিং আছে, সেলারটাকে হয়তো লিস্টিং করছে একটা প্ল্যাটফর্ম বা একটা ই কমার্স, কিন্তু সে কিন্তু তার কন্টিনিউয়াস মনিটরিং যে গভর্নেন্সের বিষয়টা, সেইটা কিন্তু ইনশিওর করছে না। তারপরে আপনার ছোট ছোট সার্ভিস যে ফ্যাক্টরস গুলো আছে, ইভেন যে এই যে ডেলিভারি পার্সন বা ডেলিভারি মানে আপনার সার্ভিস গুলো আছে, তাদের যে ইনক্লুশন, এই ছোট ছোট সার্ভিস জায়গাগুলোতে যেখানে প্রবলেম গুলো হয়, সেই ছোট ছোট প্রবলেম গুলো ধরে যদি আপনার প্ল্যাটফর্ম বিজনেস গুলো যদি আপনার কাজ করে, তখনই কিন্তু একটা এডুকেটেড কাস্টমার তৈরি হবে আমি মনে করি। আচ্ছা, আর এই যে সেটা একটা বেঞ্চমার্ক তৈরি হবে অন্য যে আপনার ইনফর্মাল যারা আছে তাদের জন্য। তখনও কিন্তু ইনফর্মালরা কিন্তু ফোর্সড হবে ইন আ ওয়ে যে ফর্মালাইজেশন কিভাবে করা যায়। কারণ কাস্টমার যদি বেটার সার্ভিস পায়, যদি এই মেন্টালিটি চেঞ্জ হয় যে ওকে আমি এখান থেকে কিনেছি, তো ইটস এ গুড সার্ভিস, আমি সেক্ষেত্রে রিপিট পারচেজ করব। আচ্ছা, শেষ একটি প্রশ্ন আপনার কাছে খুব সংক্ষেপে যদি জবাব দেন। ধরুন এই যে পণ্য কেনা বেচা, এটা একটা বিজনেস, এটা যখন বেচা কেনা হয় অর্থনীতির উপর সেটা প্রভাব থাকে। তো ই কমার্সের যদি গ্রোথ হয়, এতে করে দেশের ইকোনমি কিভাবে বেনিফিটেড হবে? ইকোনমি বেনিফিটেড হওয়ার জাস্ট আ ডিফারেন্ট মিডিয়াম। আগে আমরা কেনা বেচা করতাম একটা জায়গায় যে, একটা লোকেশনে যে, এখন সেটা হচ্ছে আপনার মার্কেট স্পেসে হচ্ছে। তো ওই কন্ট্রিবিউশনটা যেমন ছিল, এটা কোনোভাবেই সেই কন্ট্রিবিউশন থেকে ডিফারেন্ট না। ইকোনমিক ডেভেলপমেন্ট আপনি যদি বলেন, ইনফরমেশন, ইভেন আমি মনে করি আমাদের যে ইনফরমেশন এক্সেস, কাস্টমারের জন্য বেটার ডেটা যে পাওয়াটা, সেটাও কিন্তু আমরা পেতে পারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের যেহেতু এখন কোনো স্পেসিফিক গাইডলাইন নাই, ইভেন আমাদের কোনো সার্চ ইঞ্জিনও নাই, তো আমাদের ডেটাগুলো কিন্তু আমরা শেয়ার করছি থ্রু আউট দ্য টাইম, মানে সবার সাথে। তো এটাও যদি আমার দেশে যদি আপনার অথরিটি বা পলিসি মেকিং থেকে এরকম যদি কোনো কিছু করা হতো, সেটা নট অনলি যে ইকোনমিক ভ্যালু তৈরি করবে, ইনফরমেশন, ই কমার্স মানে শুধু প্রোডাক্ট কেনা বেচা না, ইনফরমেশন যে শেয়ারিং, সেটা দিয়েও আমি মনে করি লং টার্মে আপনার ডিফারেন্ট ইন্ডাস্ট্রি সেক্টরে একটা ব্রড ইম্প্যাক্ট পাওয়া সম্ভব। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক নাসরিন আক্তার, এবং একই সাথে আব্দুল ওয়াহেদ তমাল, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।
আলোচনা অনুষ্ঠানটি পরিবেশন করলেন সহকর্মী আকবর হোসেন। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। বাংলাদেশে সোমবার হতে সরকার দেশজুড়ে যে কঠোর লকডাউন জারির পরিকল্পনা করছিল সেখান থেকে কিছুটা পিছিয়ে এসে এখন ধাপে ধাপে এই লকডাউন কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের জন্য চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক একটি মানবাধিকার জোট। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। সে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমি মোয়াজ্জেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি।